পারপাসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস স্ট্রাকচার অফ অ্যাটম ক্লাস 4। এই ক্লাসে মেইনলি নিউমেরিক্যাল প্রবলেম মানে গাণিতিক উদাহরণ থেকে কিন্তু কোশ্চেন আসে সাধারণত। থিওরিটিক্যাল কোশ্চেনও পড়ে, তবে ম্যাথটা কিন্তু ভালো করে শিখতে হবে। আমরা বলেছিলাম 11 এর কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে থিওরি আর নিউমেরিক্যাল মানে 50-50% করে পড়ে, ঠিক আছে। এইটা তার মধ্যে একটা চ্যাপ্টার মানে অ্যাটমিক স্ট্রাকচার অফ অ্যাটম, যেখানে কিন্তু ম্যাথটা পড়ে, আর ম্যাথটা পড়ে ঠিক এই জায়গাটা থেকে। আজকে যে ক্লাসটা হবে একদম ভালো করে শিখতে হবে। দেখো বোর্ডস থিওরি আগের দিন তোমরা করেছো। বোর্ডস থিওরির যে অ্যাপ্লিকেশন, এখন যেহেতু এমসিকিউ কোশ্চেন ফরম্যাট, তাই জন্য আমাদের কিছু কিছু ফর্মুলা যেগুলো বোর্ড নিজে গাণিতিক সমীকরণ যেগুলো দিয়েছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন এইগুলো, আর এর মানে রেডিয়াস ব্যাসার্ধের সমীকরণ, ভেলোসিটি ইলেকট্রনের বেগের সমীকরণ, রেডিয়াস মানে কার, কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে, রেডিয়াস অফ অরবিট, এনার্জি অফ ইলেকট্রন, টোটাল এনার্জি অফ ইলেকট্রন, ঠিক আছে, মানে ইলেকট্রনের মোট শক্তি রাশিমালা এগুলো। এটা আয়নন বিভব, আয়নাইজেশন পোটেনশিয়ালের রাশিমালা, এগুলো টোটালটা কিন্তু একটু মনে রাখতে হবে। ডাইরেক্ট এমসিকিউ এখান থেকে পড়তে পারে যে কোনটি ব্যাসার্ধের রাশিমালা বলে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে, এটা লিখে দিতে হবে, মানে 4টা অপশন থাকবে তার মধ্যে, বুঝতে পারলে ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, ভালো করে জানতে হবে যেটা কোনটা কি। দেখো এখানে যেমন এইচ প্ল্যাঙ্ক ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা অলরেডি জেনে ফেলেছো, মানটা মুখস্থ রাখবে অবশ্যই। এইগুলো এমসিকিউতে পড়ে। আমি যা যা বলছি দেখো, ম্যাথটাকে ফোকাস করছি মানে এই নয় যে থিওরি এরকম পরীক্ষা করতেই পারে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত বলে 4টা অপশন দিতে পারে। এগুলো একদম ইজিয়েস্ট হয় বলে আমি ওইগুলো নিয়ে আলোচনায় আসছি না, এগুলো তোমরা পেরেই যাবে, ঠিক আছে। মানগুলো কিন্তু মনে রাখতে হবে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান এটা, এটাও হয়, এটা এসআই ইউনিটে, এটা সিজিএস ইউনিটে। এম মানে ইলেকট্রনের ভর, কোনটা কি জানতে হবে, মাস অফ ইলেকট্রন, ঠিক আছে, একটা কেজি মানে এসআই তে আছে, একটা সিজিএস এ আছে। ই মানে চার্জ অফ ইলেকট্রন, অফ অ্যান ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের চার্জ কতটা, সেটা হচ্ছে সিজিএস ইউনিটে এটা, এসআই ইউনিটে এটা। এগুলো সব মুখস্থ রাখতে হবে। শুধু মুখস্থ রাখতে হবে তাই নয়, একটা জিনিস ভাবো, এই যে মাস বা এইচ বা ইলেকট্রনের চার্জ, দেখো ভ্যালুটা কনস্ট্যান্ট, সে সিজিএস এ একরকম, এসআই একরকম, ঠিক আছে, মানে এরকম কি কোনো ব্যাপার হবে হিলিয়ামের একরকম ইলেকট্রনের ভর হবে, হাইড্রোজেনের আরেক রকম ভর হবে, এরকম ব্যাপার না। হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রনের ভর যতটা, হিলিয়াম অ্যাটমে ইলেকট্রনের ভর ততটা। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেও প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু যা, ওর ক্ষেত্রেও প্ল্যাঙ্ক, মানে এগুলো কনস্ট্যান্ট। মানে এখানের মধ্যে যা যা সমীকরণ দেওয়া আছে সবই কনস্ট্যান্ট প্রায়। দুটো জিনিস মনে রাখবো একদম, ম্যাথ করতে গেলে এটা লাগে, যে দুটো কিন্তু কনস্ট্যান্ট নয়, চেঞ্জ হয়। একদম ভালো করে মাথায় ঢোকাও, চেঞ্জ হয়। কোনগুলো, যেগুলো বক্স করেছি দেখো, জেড আর এন কিন্তু চেঞ্জ হয়। এখানটাই হচ্ছে ম্যাথের গোপন সূত্র, ঠিক আছে। এই জেড আর এন চেঞ্জ হয়। জেড মানে কি, প্রোটন সংখ্যা, আর এন মানে কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ অরবিট, মানে হচ্ছে কোন কক্ষপথে ইলেকট্রনটা যাচ্ছে সেটা হচ্ছে এন। যদি প্রথম কক্ষ বলে এন এর মান 1, দ্বিতীয় কক্ষ বললে এন এর মান 2, তৃতীয় কক্ষ বললে এন এর মান 3, ঠিক আছে। আর প্রোটন নাম্বারটা কিন্তু জানতে হবে। এন আর জেড কিন্তু পরিবর্তন হয়, বাকি কোনো কিছু কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। তো আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখো বোঝাচ্ছি। দেখো ধরো এই কোশ্চেন দিয়েছে, কি বলছে বলো, Li2 প্লাস আয়নের দ্বিতীয় কক্ষ আর হিলিয়াম প্লাস আয়নের প্রথম কক্ষে ইলেকট্রনের গতিবেগের অনুপাত, রেশিও অফ ভেলোসিটি অফ ইলেকট্রন বিটুইন সেকেন্ড সেল অফ Li2 প্লাস এন্ড ফার্স্ট সেল অফ হিলিয়াম প্লাস। ভালো করে দেখো কি দিয়ে অঙ্ক দিয়েছে, গতিবেগ দিয়ে, ঠিক কি না, ভেলোসিটি দিয়ে অঙ্ক দিয়েছে। তারপরে তুমি ভেলোসিটির ফর্মুলা বসাবে। ভেলোসিটির ফর্মুলা কি দেখো, 2 পাই জেড স্কয়ার বাই এনএইচ। একদম তুমি 2 পাই, ঠিক আছে, জেড স্কয়ার বাই এনএইচ, এই ফর্মুলা ইউজ করছো। এই ফর্মুলা যখন ইউজ করবে, তুমি যেহেতু শিখে গেছো জেড আর এন বাদে বাকিগুলো কনস্ট্যান্ট, সেই জন্য জেড আর এনটাকে বাদ দিয়ে বাকিটাকে একটু আলাদা করে রাখো, ঠিক আছে। দুবার ইউজ করো ফর্মুলাটাকে। কেন দুবার ইউজ করব, তার কারণ আমাকে দুটো ডেটা দিয়েছে, একবার Li2 প্লাস এর ক্ষেত্রে, একবার হিলিয়াম প্লাস এর ক্ষেত্রে। আমি ধরে নিচ্ছি এটা Li2 প্লাস এর ভেলোসিটি, এটা হিলিয়াম প্লাস এর ভেলোসিটি, ঠিক আছে। চেঞ্জ হবে তো শুধু জেড আর এন, বাকিগুলো তো চেঞ্জ হবে না। জেড মানে প্রোটন নাম্বার, বলো লিথিয়ামের প্রোটন কত, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, 3টে প্রোটন, তাহলে জেড এর জায়গায় বসাবো 3। দেখো এটা সবাই যে ভুলটা করে, 2 প্লাস মানে ভাবে তো দুটো তো ছেড়ে দিয়েছে স্যার, ওটা ইলেকট্রন ছাড়ে। প্লাস মাইনাস হচ্ছে মানে ইলেকট্রন ছাড়বে নেবে, কিন্তু কোনোদিন প্রোটন ছাড়বে নেবে না। অর্থাৎ প্রোটন কিন্তু লিথিয়ামের, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3 প্রোটন। হ্যাঁ ইলেকট্রন বলতে পারো দুটো ছেড়ে দিয়েছে মানে একটা ইলেকট্রন। যাই হোক, কক্ষপথ কত, দেখো কত নম্বর কক্ষ বলে, দ্বিতীয় কক্ষ মানে সেকেন্ড অরবিট বলে, দেখো সেকেন্ড সেল বলেছে, তাহলে এন এর জায়গায় বসাবো 2। বাকিটা কিছু মান বসাবো না, সেই তো কনস্ট্যান্ট, এখানেও যা মান বসাবো এখানেও তাই মান, সেই তো কেটে যাবে, বসাবো কেন। এর জেড বলো, হিলিয়াম প্লাস এর জেড, প্রোটন কত, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, প্রোটন দুটো, 2 বসাবো। এন কত, কক্ষপথ, ফার্স্ট কক্ষ বলেছে মানে 1 নম্বর কক্ষ, ব্যাস। এটা 2 পাই স্কয়ার বাই এইচ হলো। তো এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। 1/2 করো,
তার মানে ভি অফ Li2 প্লাস বাই ভি অফ হিলিয়াম প্লাস করলে কি হবে বলো, এটা বাই এটা করলে এটা কেটে চলে যাবে, তাহলে কি হবে 3/2 ইন্টু 2/1টা ঘুরে যাবে 1/2 মানে 3:4 হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এইভাবে অ্যান্সার হবে, তাই না? কারণ অঙ্ক করার সময় বুঝতে পারছো জেড আর এনটা ভেবে বসালে কিন্তু অঙ্ক শেষ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যে এই সমীকরণগুলো করছি সেখানে কিন্তু জেড এন ছাড়া বাকি কিন্তু কনস্ট্যান্ট। এবারে আমি একটা কথা বলছি, দেখো ধরো পরের অঙ্কটা আমি যাচ্ছি, এইটা কি বলছি, Li2 প্লাস আয়নের উত্তেজিত অবস্থায় ব্যাসার্ধ কত, রেডিয়াস অফ লিথিয়াম 2 প্লাস ইন এক্সাইটেড স্টেট। এখানে কটা জিনিস ভাবার বিষয় আছে। আগে দু রকম ডেটা ছিল, এখানে একরকম ডেটা, ব্যাসার্ধ দিয়ে অঙ্ক দিয়েছে মানে রেডিয়াস দিয়ে। তাহলে আগে রেডিয়াসের ফর্মুলা বসাও। রেডিয়াসের ফর্মুলা কোনটা? এইটা, এটা তো ভেলোসিটির ফর্মুলা ছিল, n স্কয়ার e স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। রেডিয়াস মানে হচ্ছে n স্কয়ার e স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। দেখো এই ফর্মুলা ইউজ করলে, আগে যেমন দু রকম ছিল বলে দুবার বসাচ্ছিল, এখানে তো একবারই বসাতে হবে, শুধু Li2 প্লাস এর রেডিয়াস বলেছে। একটা কথা ভালো করে শোনো, রেডিয়াস মানে কত নম্বর কক্ষ তো বলেনি, কত রেডিয়াস, ফার্স্ট না সেকেন্ড না থার্ড। আগেটা যেমন সেকেন্ড সেল, থার্ড সেল, ফার্স্ট সেল বলে দিচ্ছিল। একটা কথা বলি শোনো, Li2 প্লাস এ কটা ইলেকট্রন, প্রোটন তো 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম Z3, ঠিক আছে। ইলেকট্রন কটা, ইলেকট্রন কটা বলো? 2 প্লাস মানে কি, দুটো ছেড়ে দিয়েছে, মানে ইলেকট্রন কিন্তু একটা আছে। ইলেকট্রন যদি একটা থাকে সেটা কোন কক্ষে থাকবে? ফার্স্ট কক্ষে, তাহলে ফার্স্টই বসাবে, মানে এর মান 1 বসাবে। কিন্তু যেহেতু বলে দিয়েছে এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থায়, তখন কিন্তু ফার্স্ট সেল বসানো যাবে না। এক্সাইটেড মানে কি, পরের স্টেটে চলে গেছে, এইটাই কোশ্চেনটা ঘোরানো আছে। যদি বলে ফার্স্ট এক্সাইটেড স্টেট, মানে অ্যাকচুয়ালি দেখো প্রথম কক্ষে যদি থাকে, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে পরের কক্ষ 2 বছর, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে তারপরেরটা, থার্ড মানে তারপরেরটা। এখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড বলেনি, শুধু বলেছে এক্সাইটেড মানে তারপরেরটাই ভাববে। তার মানে অবশ্যই ইলেকট্রনটা যেহেতু একটা, মানে ফার্স্ট সেলের থাকার কথা যদি উত্তেজিত অবস্থায় না বলে দিত, কিন্তু যেহেতু উত্তেজিত অবস্থায় বলেছে মানে পরের কক্ষে চলে গেছে, মানে এন এর মানটা আমি 2 বসাবো। তার মানে জেড 3 বসাবো আর এন এর মান 2 বসাবো। দেখো আমি একটু আলাদা করে লিখছি এন আর জেডটাকে, এন স্কোয়ার বাই জেড আলাদা করে লিখলাম, বাকিটা a স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার হলো। এন স্কোয়ার বাই জেড, এন 2 স্কোয়ার, জেড 3। এবার দেখো এই মানগুলো কি হবে, আগে তো দুটো সমীকরণ ছিল বলে কেটে যাচ্ছিল, এখানে তো একটাই সমীকরণ, কাটবে কি করে? এত মান বসাবো এমসিকিউ কোশ্চেনে। অ্যাকচুয়ালি এইখানে যে সমীকরণগুলো আমি দিয়েছি দেখো ভালো করে শোনো, এই সমীকরণ নিচে এইগুলো কি বলতো, নিচে এগুলো হচ্ছে জেড এন বাদে, মানে ধরো এর জেড এন কোনটা, এইটার এটা বাদে বাকি এইটার ভ্যালুটা হচ্ছে এইটা। এখানে জেড এন বাদে বাকি এইটার ভ্যালুটা হচ্ছে এইটা, জেড এন বাদে বাকি এইটার ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে ব্যাসার্ধ দিয়ে মানে জেড আর এন বাদে বাকি এইটার ভ্যালুটা কত, এইটা 0.529। তার মানে এটা যদি মুখস্থ রাখো, তাহলে এখানে তুমি অঙ্ক করবে যখন এটার ভ্যালু তুমি মনে রাখবে 0.529 অ্যাংস্ট্রম, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে, তোমাকে কিন্তু অত চিন্তা করতে হবে না, শুধু মুখস্থ রাখবে এই কটা ভ্যালু। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে একদম। দেখো এবারে একটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে, বোর থিওরির একটা গুরুত্বপূর্ণ পার্ট, রিডবাক ইকুয়েশন। বোর নিজেই এই সমীকরণটা প্রতিষ্ঠা করেছেন। তো 1/λ = rz স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তোমরা শিখে গেছো 1/λ মানে নিউ বার, হ্যাঁ কি না? আর মানে রিডবাক কনস্ট্যান্ট, হ্যাঁ রিডবাক কনস্ট্যান্ট, যার ভ্যালু আছে এটা দেখো সিজিএসই ইউনিটে। জেড তো কোডার নাম্বার জানো, শিখে গেছো। এখন n1 n2 এটা কি কাজে লাগবে? দেখো একটা কথা বলি, তোমরা যে স্পেকট্রা পড়েছো, স্পেকট্রা কি করে হয়? একটা সেল থেকে আরেকটা সেলে যখন ইলেকট্রন লাফিয়ে আসে ওপর থেকে নিচে, এনার্জি ছাড়ে, যে এনার্জি ছাড়ছে সেটা যদি পর্দায় ধরে নাও তখন সেটা লাইন রেখার আকারে পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে 6 থেকে 2 নামলে যতটা শক্তি ছাড়বে, 6 থেকে 5 নামলে ততটা শক্তি ছাড়বে, কম ছাড়বে। তাহলে যেটা বেশি শক্তি ছাড়ছে সেটা মোটা লাইন, যেটা কম শক্তি ছাড়ছে আর যেটা কম শক্তি ছাড়ছে সেটা সরু লাইন হবে, অনেক রেখা পাবে। এবার হাইড্রোজেনের বর্ণালী যখন তুমি একটা বর্ণালী করবে, যখন স্পেকট্রা করছো, যখন একটা অ্যাটম, মানে আমি বলতে চাইছি কিছুটা গ্যাস নিয়ে যদি স্পেকট্রোফটোমিটারে দাও, তার মধ্যে অনেক অ্যাটম আছে। কত অ্যাটম, প্রত্যেকটা অ্যাটম যদি হাইড্রোজেন অ্যাটম নিয়ে ভাবো, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট সেল থেকে কেউ 10-এ চলে যেতে পারে, কেউ 12-এ, কেউ 20-তে চলে যেতে পারে, হ্যাঁ। আবার একটা অ্যাটম নেই, অনেক অ্যাটম আছে, যে যার মধ্যে চলে যাচ্ছে। আবার যখন তুমি ফিরে আসবে, মানে অ্যাকচুয়ালি এটা কি হয় বাস্তবে, যখন রেখা বর্ণালীটা তৈরি করা হয়, অ্যাকচুয়ালি স্পেকট্রোফটোমিটারের মধ্যে এমন একটা এনার্জি সোর্স রাখা হয়, হ্যাঁ। কি হয় জানো, সবার ধরো হাইড্রোজেন অ্যাটম নিয়েছো,
হাইড্রোজেন অ্যাটমে তো ফার্স্ট সেল ইলেকট্রনটা আছে। এনার্জি সোর্স থেকে কি হয়, এনার্জিগুলো নিয়ে যে যার মতো কেউ 1 থেকে 2, কেউ 1 থেকে 7, কেউ 1 থেকে 10, কেউ 1 থেকে 15 চলে যায়। তারপরে এনার্জি সোর্সটা বন্ধ হয়ে যায়, লাইটটা অফ হয়ে যায়। তখন কি হবে, যে ওপরে চলে গিয়েছিল সে ওপর থেকে আবার নিচে সব ফিরে আসবে। কেউ 10 থেকে 1, কেউ 10 থেকে 2, কেউ 9 থেকে 7, কেউ 4 থেকে 3, যে যার মতো সে তার ফিরে আসছে। এবার একটা তো অ্যাটম নেই, অনেক অ্যাটম, তাহলে প্রবাবিলিটি প্রচুর, যে যার মতো ফিরে আসছে। তো অত রেখাকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করেছি। কিরকম, যেখান থেকে ইচ্ছা যদি 1-এ ফিরে আসে তাকে বলে লাইম্যান সিরিজ, যেখান থেকে ইচ্ছে যদি 2-এ ফিরে আসে তাকে বলে বার্নার সিরিজ, যেখান থেকে ইচ্ছে যদি 3-এ ফিরে আসে প্যাসেন সিরিজ, 4-এ ফিরে এলে ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, এটা মনে রাখতে হবে। তো পরীক্ষার সময় একটা জিনিস পরীক্ষায় আসতে পারে, এখান থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন আসতে পারে, ভ্যারাইটিস, থিওরিটিক্যাল। কিন্তু ধরো তোমাকে বললো বার্নার সিরিজের N1 কত, N2 কত। N1 মানে যেখানে ফিরে আসছে, কততে ফিরে আসছে, 2-এ ফিরে আসছে, তখন N1 এর মান 2, N2 এর মানটা 3 এর পর থেকে যা ইচ্ছা 3, 4, 5, 6 দেখা যায় ইনফিনিটি পর্যন্ত। ধরো বলো প্যাসেনের কত ফিরে আসছে, 3-এ ফিরে আসছে, দেখো 3-এ ফিরে আসছে, তখন এখানে আবার N1টা 3, N2টা কত 4 থেকে যত ইচ্ছা, মানে তার 3-তে ফিরে আসছে মানে 4টা থেকে ফিরে আসবে অবশ্যই, তার আগেরটা থেকে। এবার 4-এ থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে। এবার একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে ধরো এইরকম বললো, সরি এটা ধরো এরকম বললো তোমাকে যে, ভালো করে শোনো, বার্নার সিরিজ বলে বললো ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন। একটা কথা বলো, বার্নার সিরিজ মানে N1 এর ভ্যালু কত, 2-এ ফিরে আসছে। ফার্স্ট লাইন মানে জাস্ট তার পর থেকে ফিরে আসছে, মানে 3 থেকে ফিরে আসবে, মানে ফার্স্ট লাইন মানে N2 এর ভ্যালুটা 3, সেকেন্ড লাইন মানে N2 এর ভ্যালুটা কত হবে 4, থার্ড লাইন মানে N2 এর ভ্যালুটা কত হবে 5, ফোর্থ লাইন মানে N2 এর ভ্যালুটা কত হবে 6। ফার্স্ট লাইনকে বলে আলফা রেখা, এটাকে বলে বিটা রেখা, এটাকে বলে গামা রেখা, এটাকে বলে ডেল্টা রেখা। আবার শেষ রেখা বলা মানে N2 এর মান হবে ইনফিনিটি, একদম N2 এর মান ইনফিনিটি বসাতে হবে। মানে তোমাকে যে কোনো সিরিজ নিয়ে কোশ্চেন দিতে পারে। তোমাকে ধরো সাপোজ আমাকে ধরো বললো তোমাকে যে প্যাসেন সিরিজ, ধরো প্যাসেন বললো, ধরো এরকম বললো প্যাসেনের থার্ড লাইন। আগে বাবা প্যাসেন মানে কততে ফিরে আসে, N1টা পাবো 3-এ ফিরে আসে। এবার থার্ড লাইন বলেছে, ফার্স্ট লাইন মানে 4, সেকেন্ড লাইন মানে 5, মানে 3-এ ফিরে আসছে মানে ফার্স্ট লাইন মানে 4 থেকে ফিরে আসবে, 5 থেকে ফিরে আসে মানে সেকেন্ড লাইন, আর থার্ড মানে 5 থেকে ফিরে আসে। এই ভ্যালুটা বসাতে হবে, বুঝা গেল? এইভাবে তোমাকে বিভিন্ন ভ্যারাইটিস কোশ্চেন করতে হবে। এবার একটা জিনিস মাথায় রাখবে, এই সমীকরণে এর মানটা যত বেশি হবে ল্যামডার মান তত কম হবে। এটা এখানে লেখা আছে দেখো, N2 মিনিমাম মানে ল্যামডা ম্যাক্সিমাম, আর N2 ম্যাক্সিমাম মানে ল্যামডা মিনিমাম। তোমাকে যদি বলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, হাইয়েস্ট ওয়েভ লেন্থ, মানে তখন এটার মানটা সবথেকে কম বসাতে হবে। আর সবথেকে মিনিমাম ওয়েভ লেন্থ মানে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বললে এটার মানটা সবথেকে বেশি বসাতে হবে। এরকম ভাবে দিতে পারে, ম্যাথ থিওরি সব রকম পড়তে পারে। আর এত যে লেখা দেখতে পাচ্ছ, সব রেখার মধ্যে একমাত্র বার্নার সিরিজটা দেখো ভিজিবল, চোখে দেখা যায়, বাকি কোনোটাই চোখে দেখা যায় না রেখাগুলো, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এখান থেকে ছোট ছোট কিন্তু ম্যাথ করতে পারে, ভালো করে করো অবশ্যই। আমরা পরের দিন স্ট্রাকচার অফ অ্যাটম শেষ করব, পরের দিন ক্লাসে স্ট্রাকচার অফ অ্যাটম শেষ করে একদম পুরো ভালো করে চ্যাপ্টার সুন্দর করে রিভিশন করো, ঠিক আছে? পরের দিন ক্লাসে ফিরে আসছি, মোটামুটি ডি ব্রগলি ইকুয়েশন, হাইজেনবার্গ ইকুয়েশন আর অরবিটাল পিকচার এন্ড স্ট্রাকচার, এগুলো নিয়ে ফিরে আসবো পরের ক্লাসে, একদম চ্যাপ্টার শেষ। আজ ক্লাসে শেষ করলাম, ওকে বাই।